কিছু নির্বাচিত স্টকের অ্যানালাইসিস দিব। এই অ্যানালাইসিসগুলো আমার করাই আছে, আমি শুধু টেনে যাব, যেহেতু বেশি সময় আপনাদেরও নিব না এবং আমিও বেশি সময় দিতে পারবো না। আমি অ্যানালাইসিস করা আছে আমার আগের থেকে, আমি সেটা শুধু দেখাবো। প্রথমে আসছে একমি ইপিএল। একমি ইপিএলটার এটা দুইটা প্যাটার্ন হইতে পারে। দুইটা প্যাটার্ন হওয়ার মধ্যে একটা সাইফার, একটা শার্ক। সাইফার হলে পরে তার টার্গেট 19.70 এবং তার আর একটা টার্গেট 23.20। এখানে একটা জিনিস আমি সবসময় আমার অ্যানালাইসিসে বলতে চাই না, কিন্তু আমি মনে করি যে যারা আমার সঙ্গে সবসময় থাকেন তারা এই বিষয়টা বুঝেন যে প্রতিটা স্তরই এক একটা রেজিস্ট্যান্স। যেমন আপনি যদি এখানে ফাইভেতে মাপেন তাহলে 61.8% হবে। মেবি এখানে একটা 786, এটা সম্ভবত 786, এবং এটা ডি পয়েন্ট, মানে যে সমস্ত টার্গেট দেখা যাচ্ছে প্রতিটা টার্গেট এবং বি পয়েন্ট, অল ডি পয়েন্ট, এগুলো সব হলো রেজিস্ট্যান্স। সুতরাং আমি আর অন্য কোনো অ্যানালাইসিসে এটা বারবার বলতে যাব না। আপনি যারা আমার সঙ্গে সবসময় থাকেন তারা এই জিনিসগুলা বুঝে নেবেন। আচ্ছা, এবার নেক্সট স্টকে আসি, এডিএনটেল। এডিএনটেলটা রাউন্ডিং বটম। এটা এইখানে দেখে ঠিক বোঝা যাচ্ছে না, এইখানে আমি 2 days ভিউতে নিছি, সুতরাং আমি এটাকে 1 day ভিউতে দেখি। এবার এটা একটা রাউন্ডিং বটম এবং এই রাউন্ডিং বটমটা টার্গেট হবে 1.272। বুলকুবস্কি বলেন যে রাউন্ডিং বটম ওইগুলোই ভালো যেগুলো খুব সরু এবং কেউ যদি মানি দ্রুত তাদের ইকুইটি ডবল করতে চায় তাহলে যেন সে রাউন্ডিং বটম ট্রেড করে। তবে এইটা এই না যে তিনি বলছেন বলে এটা একেবারে আপনার মানি ডবল করে দেবে, সেটা না। তবে এইটার কি যে এটা যেখানে যাবে এই জায়গাটা হলো 96। সুতরাং এইটা যারা 58-এ এন্ট্রি দিয়েছেন তারা হয়তো সেটা সেই ফল পেতেও পারেন। ওকে, ধন্যবাদ। নেক্সট আইটেম আমাদের আপ্তাবটো। আপ্তাবটো নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করছিলেন। আপ্তাবটো এই প্যাটার্নটা হলো শার্ক প্যাটার্নের 61.8% একটা কঠিন রেজিস্ট্যান্স এবং এই কটা প্রায় ক্ষেত্রে দেখা যায় যে 61.8%-এর উপরে উঠতে পারে না। এইখানে সে 61.8%-এর উপরে উঠবে কিনা আমি এটা সঠিক না। যদি এটা ভাঙতে পারে, যদি এই যে লাল রেজিস্ট্যান্স লেভেল 32.50 যদি সে ভাঙতে পারে, তাহলে সে তার যাওয়ার সম্ভাবনাটা কত, 46। এই 46-এ যাওয়ার সম্ভাবনাটা যথেষ্ট। সাধারণত এই ধরনের প্যাটার্নকে দুর্বল প্যাটার্ন হিসেবে মনে করা হয়ে থাকে এবং এরা সাধারণত প্রায় 61.8% ভাঙতে অনেক কষ্ট করতে হয় এবং এটা যদি একবার ভাঙতে পারে তাহলে অবশ্য আর কোনো সমস্যা থাকে না। আচ্ছা, নেক্সটে আসি আপ্তাবটো গেল। এবার আসছি এশিয়াটিক ল্যাব। এশিয়াটিক ল্যাব আমি একটু 3 days ভিউতে নিয়ে আসি। 3 days ভিউটা আনলে পরে এটা দেখা যাচ্ছে যে এটা একটা ব্যাড প্যাটার্ন এবং এটা ব্যাড প্যাটার্নের এটা বর্তমান টার্গেট হলো এখানে, এইটা হলো 33, এইটা 73.10। ওকে, নেক্সটে আসছে বিডি থাই। দেখা যাক বিডি থাইটা। ওকে, বিডি থাইটা আমি অবশ্যই এটার কোনো অ্যানালাইসিস করি নাই। আমি কোনো একটা অ্যানালাইসিস আমি বলছি যে যদি এই রেজিস্ট্যান্সটা ভাঙতে পারে, রেজিস্ট্যান্স এটা কঠিন রেজিস্ট্যান্স আর একটা আছে, এটাও ভাঙতে হবে এবং তাকে এই যে একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন, এই যে সর্বোচ্চ শিখর থেকে এইখানে যে আর একটা মিড পয়েন্ট আছে, এটা হবে বি পয়েন্ট। আমি যদি এটা একটা হারমোনিক প্যাটার্নে নিয়ে আসি তাহলে এক্স এ, এটা বি পয়েন্ট। এই বি পয়েন্ট থেকে যে লম্ব যে দূরত্বটা আঁকলাম ডায়াগোনাল বা রেজিস্ট্যান্সটা আঁকলাম, এই রেজিস্ট্যান্সটা যদি সে ভাঙতে পারে তাহলে এইটা, এবং আমি সেখানে বলেছি যে এখানে হয়তো ভাঙতে পারবে না, এখান থেকে সে আবার নিচে আসবে, নিচে এসে তারপরে ভাঙবে। ওকে, তো সুতরাং দেখা যায় যখন সে ভাঙবে আমি তখন এটার একটা অ্যানালাইসিস দিব। ধন্যবাদ।
এটা হলো সেন্ট্রাল ইন্স্যুরেন্স। সেন্ট্রাল ইন্স্যুরেন্সটা রেজিস্ট্যান্সটা ব্রেক করছে, কিন্তু আগে দেখা যাক রেজিস্ট্যান্সটা ব্রেক এখনো হয়নি, সাকসেসফুল হয়নি। যদি সে আগামীকালের নিচের দিকে চলে যায়, এটা কিন্তু একটা কঠিন রেজিস্ট্যান্স, তাহলে সেটা পড়ে যাবে। আর যদি রেজিস্ট্যান্সটা সে ভাঙতেই পারে, তাহলে পরে আপাতত আমি এখানে যদি অ্যানালাইসিস করি নাই, কারণ আমার এখনও মনে হচ্ছে রেজিস্ট্যান্সটা হয়তো ভাঙতে পারবে কি না পারবে না এর সংশয়গ্রস্ত আছি। তাহলে পরে এইখান থেকে ফার্স্ট টার্গেট হবে এইটার, অর্থাৎ কিনা এইখান থেকে যদি 5 ওটা নেন, তাহলে 127.2% হবে। 127.2%, অর্থাৎ এতটুকু ফার্স্ট টার্গেটটা হবে এখানে। পরবর্তী টার্গেটগুলো আর দিলাম না, পরবর্তী টার্গেটগুলো এবং প্রতিটা সুইং হাইয়ের এগেনস্টে 127.2%। আচ্ছা, নেক্সটে আসলাম। এইটাকে আমরা 1 ডে ভিউতেও দেখতে পারি, 2 ডে ভিউতেও দেখতে পারি। আচ্ছা, 1 ডে ভিউতে দেখলে পরে এটা অবশ্য রেজিস্ট্যান্স সবকটাই পার হয়ে গেছে, আশা করা যাচ্ছে সব পার হবে। এবং এখানে বাকিটা দেখা যাচ্ছে এইটার, এই দেখেন সবকটার রেজিস্ট্যান্স পার হয়ে গেল। আচ্ছা, এখন তার সামনে তার টার্গেট আছে 7.70। ওকে, এটা কোন শেয়ার? এটা হলো DBH ওয়ার্ল্ড ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এটা হলো প্যাটার্ন হিসাবে সে হলো ক্র্যাপ প্যাটার্ন। আচ্ছা, নেক্সটে আসি দেশবন্ধুকে একটু ছোট করে দেখাই 2 ডেজ ভিউতে। দেখলে 2 ডেজ ভিউতে, আচ্ছা দেখেন আগে একটা দেখাইছি যে তার রেজিস্ট্যান্স ভাঙতে পারছে, এটা এখনো ভাঙতে পারেনি। শুধু অপেক্ষা করেন, এই রেজিস্ট্যান্সটা ভাঙবে, এবং তারপরে তার প্যাটার্নের টার্গেট হবে এখানে। এবং এটা যেহেতু 40%, ওটা 38 থেকে 61% পর্যন্ত ক্র্যাব হইতে পারে। সেক্ষেত্রে আমি তার টার্গেট কিন্তু সেক্ষেত্রে 161.8, অর্থাৎ কিনা আরও উপরে মেবি 60 বা 64 পর্যন্ত হইতে পারে। আমি মাপি নাই 5 দিয়ে, কিন্তু আমি মিনিমাম টার্গেটটা এখানে দেখালাম। ওকে, দেশবন্ধু, এটা কি দেশবন্ধু না, এটা দেশ গার্মেন্টস, সরি। এটা ওকে, আমার এটা হ্যাং হয়ে গেল। দেশবন্ধু ঠিক আছে। এর পরবর্তীতে আসছে দেশ গার্মেন্টস। কোথায় গেল? আচ্ছা, দেশ গার্মেন্টটা হারিয়ে গেল। দেশ গার্মেন্টস ছিল, আমি ঠিক এরপরেই ছিল সম্ভবত। আচ্ছা, এইখানে হলো একমি EPL, এটার প্যাটার্ন সাইফার আর শার্ট প্যাটার্ন, এবং এর টার্গেট হলো 19 টাকা এবং 23 টাকা। নেক্সট আসছে এডিএন টেলিকমও একটা কি হলো, একটু কিছু একটা ভুল হয়েছে, আমার সিকোয়েন্সটা ঠিক নাই। এবার দেশ গার্মেন্টসের পর হলো এই দুইটা টার্গেট এখানে দেখতে পাচ্ছেন, 114, 162। আচ্ছা, নেক্সটে আসি আমরা DSSL সেলটা একটু নামাই নিয়ে আসতে হবে আমাকে। এটা হলো DSSLটা হলো ক্র্যাপ প্যাটার্নের টার্গেট হলো 63। তবে আমার মনে হয় এটা এখান থেকে আর একটু নিচে নামতে পারে। ওকে, 63। আচ্ছা, তারপরে আসতেছে হলো GICL, হলো এটা প্যাটার্নটা হলো এইটা 6 ব্যাট প্যাটার্ন সম্ভবত, হ্যাঁ ব্যাট প্যাটার্ন, এবং এটা 48 এটা টার্গেট। নেক্সট আসছে হলো IBP স্ট্রং রেজিস্ট্যান্সটা ব্রেক করছে এবং রিটেস্ট ছিল মানে গতকাল। সুতরাং মনে করা যেতে পারে যে সে তার টার্গেটে যাবে, এবং টার্গেটে গেলে তখন এটা আরও উপরে যেতে পারে, কারণ 38 থেকে 61 পর্যন্ত ক্র্যাপ প্যাটার্ন, এবং ক্র্যাপ প্যাটার্নের টার্গেট আমি এখনো দিই নাই। ক্র্যাপ প্যাটার্নের টার্গেট মেবি 30 টাকা। সুতরাং আমি এটা অ্যানালাইসিসটা পরে দিব। যদি সে বর্তমান রেজিস্ট্যান্স যেখানে টার্গেট যেখানে 19 টাকা 70 পয়সা, এই টার্গেট যাক তারপরে। ওকে, IBPর পরে ইসলামী ব্যাংকে
আমি 2 days ভিউতে দেখি। 2 days ভিউতে এটা প্যাটার্ন হিসাবে যাই হোক, এটা হলো টার্গেট আসতেছে, এটা ব্যাট সম্ভবত। আচ্ছা, এটা টার্গেট আসছে 81 টাকা 30 পয়সা। ওকে, সো এইখানে এসে হয়তো সে একটু আপ ডাউন করতে পারে। ঠিক এই বরাবর এটা হলো 38 আর একটা হলো 61, এই দুটো জায়গা হলো তার রেজিস্ট্যান্স। আচ্ছা, ইসলামী ব্যাংকের পরে আসছে লিগ্যাসি ফুডের 2 days ভিউতে দেখলে হচ্ছে না, এটাকে আমি 3 days ভিউতে দেখাই, তাহলে হয়তো স্ক্রিনে আসবে। 3 days ভিউতে এটা একটা ক্র্যাপ প্যাটার্ন, এই রেজিস্ট্যান্সটা আটকে গেছে। রেজিস্ট্যান্সটা যদি ব্রেক করতে পারে দেন এর টার্গেট 116 টাকা। আচ্ছা, নেক্সট আসছে মেঘনা ইন্স্যুরেন্স। মেঘনা ইন্স্যুরেন্সটাও ডিপ ক্র্যাপ প্যাটার্ন এবং এটা আর রেজিস্ট্যান্সটা প্রথমে ভিতরে একটা ব্যাট প্যাটার্ন আছে। এই দেখেন, আমার মাউসের দিকে খেয়াল করেন, এইখান থেকে এইটা মিলে একটা ব্যাট প্যাটার্নের টার্গেট এই পর্যন্ত। আচ্ছা, এই টার্গেটটা মিট করার পরে সে একটু কারেকশন হবে। কারেকশনের পরে সে যদি তার মোমেন্টাম থাকে তাহলে সে নেক্সট টার্গেট 47.70 যাবে। ওকে, নেক্সটে আসছে মেঘনা ইন্স্যুরেন্সের পরে এটাকে 1 day ভিউতে দেখি। নিউ লাইনের দুটো টার্গেট, এটা হলো শার্ক অ্যান্ড সাইফার, একটা 15 টাকা 90 পয়সা আর একটা 20 টাকা। আচ্ছা, নেক্সট আসছে হলো আচ্ছা ওকে, এখানে কি আছে? আচ্ছা, নেক্সট আসছে হলো নিউ লাইনের নেক্সটে কি আসছে দেখা যাক। ন্যাশনাল টিউবস এবিসিডি প্যাটার্ন। এবিসিডি প্যাটার্নের এখন তার পুল ব্যাকটা হবে 127.2%, অর্থাৎ কিনা এইখানে 104। এবিসিডি প্যাটার্ন যে ধরনের হোক না কেন তার পুল ব্যাক সবসময় 127.2%। নেক্সট আসছে হলো এটা প্রাইম ব্যাংক 3 days ভিউতে এটা এটা আমার কাছে এটা মনে হলো যে এটা লং টার্মে একটা বুলিশ স্টক, এবং এটা প্রতিবারই যে এখান থেকে যে টার্নটা নিছে প্রতিবার সে 61.8% নামবে আর 161.8%, এবং যেহেতু সেটা রাউন্ডিং বটম এবং লং টার্ম বুলিশ, সাধারণত লং টার্ম বুলিশগুলো এরকম আচরণ করে থাকে। নেক্সট টার্গেট 33.80। তারপরে আসছে সিপারটা আসলে আমি অ্যানালাইসিস দিয়েছি। এর হলো একটা বর্তমানে রেজিস্ট্যান্সে, এই যে এখানে সে ধাক্কাধাক্কি করতেছে। নেক্সট আর একটা রেজিস্ট্যান্স আমি অনেকদিন থেকে দিয়ে আসছি, সুতরাং ব্যাখ্যা আর করি না। নেক্সট আসছে আচ্ছা, এইটাকে আমি হিসাব করতে পারি একটু 3 days ভিউতে আসে। 3 days ভিউতে আসলে পরে এখানে দেখতে পাচ্ছেন যে তার আমি কিন্তু এইখান থেকে ফাইভো টানছি, এখান থেকে ফাইভো টানছি, এবং এর রিট্রেসমেন্ট 61.8%, সুতরাং পুল ব্যাক হবে 161.8%, অর্থাৎ 17 টাকা। এটা হলো নাম হলো ACMLLCEMF। ওকে, নেক্সটে আসি। এইটা হলো শেপার্ড ওই একই অবস্থা। শেপার্ডও মনে হচ্ছে লং টার্ম বুলিশ, রাউন্ডিং বটম, এবং সে উঠবে 161.8% বা 127.2%, নামবে হলো 61.8%, আবার 161.8%, আবার এইভাবে করতে করতে বর্তমানে তার নেক্সট টার্গেটটা হলো এইখানে 20 টাকা 10 পয়সা। শেফার্ডের পরে আসছে সিলভা পিএইচএল। আমরা ওয়ার্ল্ড রিভিউতে দেখতে পারি। এটা আমি শুধু ছোট প্যাটার্নটার ভিতরে আরও প্যাটার্ন আছে, যে এইখান থেকে যদি ধরি XABCD, যারা পারেন তারা অ্যানালাইসিসটা করে নিয়েন এবং গ্রুপে দিয়েন।
আর আমি শুধু এখানে ভিতরে ছোট প্যাটার্নটার টার্গেটটা দিলাম, এখানে 13 টাকা 50 পয়সা, এটা ছোট প্যাটার্নের টার্গেট, ভিতরে যে প্যাটার্নটা আছে, এবং সম্ভবত এটা ব্যাট প্যাটার্ন হবে। আচ্ছা, ওকে, বড় প্যাটার্নটা যখন হবে তখন ব্যাট প্যাটার্নটা হবে। আপাতত ছোট প্যাটার্নটাই আমরা দেখি। নেক্সটে আসছে স্টাইল ক্রাফট। স্টাইল ক্রাফটটাকে আমি একটু উইকলি চার্টে দেখি। উইকলি চার্টে দেখলে এটা একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন এবং নেক্সট টার্গেট 118 টাকা। ওকে, নেক্সটে আসছে TILIL। এটাকে আমি কি 2 ডেজ ভিউতে দেখবো? 2 ডেজ ভিউতে দেখি। এটা একটা 3 ড্রাইভ প্যাটার্ন। 3 ড্রাইভ প্যাটার্ন সাধারণত এই 3 বার উঠবে, 1 2 3, 3 বার ওঠার পরে সে পড়ে যাবে। এটাই হলো 3 ড্রাইভ প্যাটার্ন। এটা উঠে হলো সাধারণত 1.272%, এখানে 72% উঠছে, সুতরাং এটাও 72% উঠবে এবং তারপরে সে পড়ে যাবে। এটা হলো তার নিয়ম। ওকে, আমরা TILIL এর পরে আসছি YPL। এটা সম্ভবত লাস্ট আমাদের, এইটার বি পয়েন্ট এখানে, তাহলে পরে ডিবি পয়েন্ট পার হয়ে গেছে, সুতরাং আমরা আশা করতে পারি সে 38 হলে পরে, এখন 38 থেকে 61 হলো ক্র্যাপ প্যাটার্ন। আমি ছোট অ্যানালাইসিসটাই দিয়েছি ছোট প্যাটার্নে 886, দ্যাট ইজ 23%, 23 টাকা 70 পয়সা। যদি আমি এটাকে ক্র্যাপ প্যাটার্ন অ্যানালাইসিস দিই তাহলে হয়তো 40 টাকার উপরে যাবে, সেটা পরে দেখবো। আগে ডি পয়েন্ট পর্যন্ত যাক, 23 টাকা 50 পয়সা পর্যন্ত, তারপরে বাকিটা অ্যানালাইসিস করব। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন। অ্যানালাইসিসগুলোর যদি কোনো ফিডব্যাক থাকে আমাকে দিয়েন, আমি এটা ইউটিউবে দিচ্ছি। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।